আচ্ছা জান, তোমার কি সেসব কথা মনে পড়ে, মনে আছে? আর একটু জানলা খোলো না, তোমাকে একটু শুয়ে দেখি, টাচ করে দেখি। ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল। আরে জানলা করবো কেন? আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। এভাবে বাইরেই দাঁড় করে রাখবা? একটু জানালাটা খোলো না। জানলা দিয়ে কি করা যাবে? জানলা। কিছু না, যদি হাত বাড়ায় একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি কিছু দিতে পারবো না। ওরে পাগলি, তোমাকে একটু শুয়ে দেখবো। না না, আমার ভালো লাগবে না, শুনলে না গা গরম। ওরে জান, জানালার বাইরে থেকে তো আর মজা লাগে না। একটু চেষ্টা করো না ভিতরে নেওয়ার জন্য। আমি ওটা চেষ্টা করে ওটা দাঁড় করে নিব, আসেন। আরে বাইরে থেকে তো তোমাকে দেখার স্বাদ মিটবে না, বুঝছো? আচ্ছা, তোমার যে একটা তিল ছিল সেটা কি হলো? তুই তো তিলটা দেখছেন, এটা মনে রাখছি। আরে আমি তোমার ওই তিলের কথা কি বলতে পারি? ওইটা সবসময় মনে রাখছি, বুঝছো? তাহলে একটা কথা বলি এইসব, হুম। আপনি যেদিন আমার সাথে ওইটা হবে না, হ্যাঁ। ওই তিলটা অনেক লং টাইম নিয়ে দেখাবো। একটু দেখাও না বিয়ান। ওটা তিল দেখি, আচ্ছা দেখাচ্ছি। এই তিলটা কোথায় মনে আছে কি? এই যে তিলটা। আরে, ডান ঠ্যাঙে তো এটা ছিল। আরে গান পায় মানে? না না, ভুল হয়েছে, বাম পায়। এই যে তিলটা দেখা যাচ্ছে, এখনো আপনার মনে আছে? আরে দেখাও না একটু। আমার লজ্জা লাগে, কাছে এলে দেখাবো। আচ্ছা দেখেন, এই যে দেখছেন, দেখছেন তিলটা, দেখছেন তো তিলটা বের হয়েছে তো এই। জান, তোমার ঠ্যাং গুলো না বেশ সুন্দর, মোটা মোটা, অনেক সুন্দর লাগছে। তাই না? এই জান, তুমি এত সুন্দর হয়েছো, আসলে তুমি সবসময় বাসাতে কি খাও? আমি তো ভাত খাই, মাছ খাই, ডিম খাই, দুধ খাই, আর কি খাবো? আচ্ছা, তোমার গলার এই অলংকারে তোমাকে কে দিল? এত সুন্দর। হ্যাঁ। এই সোনা না, তোমার সোনার মতোই একদম কালার, সুন্দর চকচকা, দেখতে ভালোই লাগছে, তোমার সোনাটার মতোই। আরে হ্যাঁ, তিনি আপনি না আগের মতোই ঠংকামি রয়ে। আমার মনে হয় তোমার অন্য নাগর তোমার এইটা কিনে দিছে, তাই না? পাগল মতো কথা বললেন না, আমি দেখাইছিলাম না। তোমার সোনা তো কালো, তাই না? আমার সোনা কালো না। আরে সোনা বলিনি, স্বর্ণ। ও, তাও বলো। কানটা একটু পরিষ্কার করো, বুঝছো? তোমার সোনাই ভুল। শোনেন, আমার সোনা কালো না সাদা, ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি। হুম। ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল আমার শাশুড়ির জমি, মনে আছে? কেমন লাগছিল সোনা? খুব ভালো লাগছিল তাই না? আচ্ছা জান, তোমার সোনার দাম কত? বুঝলাম না। কি বললেন? তোমার এই সোনাটা কত দিয়ে কিনছিল? মানে মানে গলাটা, নাকি আমার কাছে যে আল্লাহ পাক দিছে ওটা? আরে না না, ওটা বলিনি। উম, আরে স্বর্ণ বলছি, স্বর্ণ। এটা বললাম না, বড় ভাই দিছে। কত এটা, মূল্য কত এটা? এটা মনে হয় 50,000 টাকা। ও বাবা। এই জান, এই জান, একদিন তোমার সোনাটা আমাকে একটু ভালো করে দেখায় তো, কত দাম দিয়ে বানাইছো, দেখবো তোমার সোনাটা কেমন। অবশ্যই দেখাবো, যেভাবে দেখতে চান নাড়াচাড়া দিবেন, দেখবেন, আমি আবার ইচ্ছে করলে কিছু করতে চাইলে আমি করবেন। আমি কবে যাব তোমার এই সোনা দেখতে? আপনি কালকে আসেন। ওরে জান, আমি কিন্তু গেলে কালকে রাত্রে যাব। আরে কালকে আসলে ভালো হবে, আমার শাশুড়ি তো মরেই গেছে, আর মেয়েটা কালকে আমি ওর নানুর বাড়ি পাঠাবো। আপনি আইসেন, ওকে। মাস্তি করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব। অনেক মজা হবে। দেখো আবার রাতের পরে ঘুমের বসে অন্য জায়গায় আবার চলে যাও না। পাগল হয়েছেন আপনি, আপনার জন্য আমার পরানটা কেমন করতেছে। কখন বিয়ে সাথে কাছে পাবো, কখন পায়ের মাথা থেকে কপাল পর্যন্ত চুমু খাবো। আমি জানি না বিয়ে গরম হয়ে যায় আপনার সাথে কথা বললে। ও, তাই নাকি? ওরে বাবা, আমার আবার কপালটা এত খুলে গেল, তোমার কাছে এত ভাগ্যবান আমার। আরে আপনি তো ভাগ্যবান আগে থেকে, আমার মতো বিয়ে পেয়ে আপনি খুশি না? ও জান, হুম। আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন থাকবো না। কেন? যেসব রং তামাশা দেখছি দুনিয়াতে, আর ভাল লাগে না। আরে বিয়ে সাপ, বিয়ে তো শুধু বিয়ের জন্যই। আরে না জান না, তোমাকে না আসমানের হুর পরির মতো লাগে, বুঝছো? আর কইন না, কইয়া গায়ে গরম করেন না, কিন্তু আমি কিন্তু এখন চলে আসবো।
এই জান, হ্যাঁ, আচ্ছা জান, তুমি রাত্রি একা একা কিভাবে শুয়ে থাকো? আমি একা একা কোল বালিশটা জড়াই ধরে শুয়ে থাকি, কি করবো? কোল বালিশটা কিছু বুঝে না। আজকে রাত্রে স্পেশাল খাবার নিয়ে তোমার বাসায় যাব, তুমি দরজা খুলে রাখো, জানলা খুলে রাখো, বুঝছো? আরে জানলা করবো কেন? আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। আরে জানলা খোলা থাকলেই হবে, দরজা খোলা লাগবে না ভিতরে, কারণ যাব না, বুঝছো? জানলা দিয়ে কি করা যাবে? জানলা, কিছু না, যদি হাত বাড়ায় একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি কি কিছু দিতে পারবো না। আরে জানালা দিয়ে আদর করা যাবে, বোঝে না পাগলি। না না, আমার ভালো লাগবে না, শুনলে আরো গা গরম হয়ে গেলে আমার সমস্যা। আচ্ছা জান, এটা কোনো কথা? আচ্ছা, আপনি রাত 12টার পরে আসেন জানলার সামনে, একটু দেখি। আর ঠোঁটটা না, এই জান, তুমি কি খাওয়া দাওয়া করছো রাত্রে? না এখনো খাইনি, মনটা ভালো না তো। কেন, মনে আবার কি হলো? যা, জীবনে কেউ নাই, তার মন কেমনে ভালো থাকিবে। আমি কি খাওয়াই দেবো জান? উম, দূর থেকে কি খাওয়ানো যায়? যাবে না কেন, ইচ্ছা থাকলেই যাই। তবে তোমাকেও আমার খাওয়াই দিতে ইচ্ছে করে, তুমিও আমাকে খাওয়াই দেবে। যখন কাশে আসবেন না, তখন আমি আপনাকে খাওয়াই দেবো, আপনি আমাকে খাওয়াই দেবেন, ওকে? আচ্ছা জান, আমি তোমার কাছে গেলে তোমার কেমন অনুভূতি জাগে? তুমি কি আমাকে অনেক আদর করবা, অনেক ভালোবাসবা? নাকি আমি যদি তোমাকে অনেক আদর করি, অনেক ভালোবাসি, বুকে জড়ায় ধরি, অনেক স্বপ্ন আমার, তাহলে তোমার কেমন লাগবে বলো তো জান, তোমার অনুভূতিটা? এই যে বুঝেনি তো, মেয়েতে যা হয় আর কি, ছেলেদের এরকম করলে। আহা হা, সত্যি? হ্যাঁ। তাহলে তো অনেক আদর করতেই হয় তোমাকে। হ্যাঁ, করবে একদিন। বেশ, আমার একটু ঠান্ডা করে দেন না, খুব খারাপ লাগছে। কেমনে ঠান্ডা করবো বিয়ান, আমার অবস্থাই তো তাই। তা আমি তো গরম হয়েছি। বরফে ডুব দেবো, বুঝছো? কে ঢুকবে? বরফে, বরফে। তাহলে আমি কই ঢুকবো বললেন? ওরে জান, বরফে ডুব দিয়ে সমস্ত শরীর ঠান্ডা করতে হবে, বুঝছো? বেশ, ওখান থেকে না কিছু দেওয়া যায়? কি দেওয়ার আছে ভাই? এখান থেকে দেওয়ার মতো শুধু বরফের ওই ঠান্ডা পানিই দেওয়া যায়, আর তো কিছু দেওয়ার মতো নাই আমার কাছে। তোমাকে ঠান্ডা করার মতো অবস্থান থাকলে তো এখনই ঠান্ডা করতাম, বুঝছো? যেখানে পানি দিলে ঠান্ডা হয় সেই পানি আমার লাগবে। এই জান, কোন? তুমি তো ঘুরে ঘুরে ওই একই কথা বলছো। ঘুরে ঘুরে ওটা বলতেছি কেন, বুঝতেছেন না? আমি তো ওটাই চাচ্ছি। আরে শুনো না আমার কথা। কোন? যত কিছুই বলি জান, শুধু তোমার কাছেই মনটা যাইতে ইচ্ছে করে। তাহলে একটা কাজ করেন, কি করবো বলো? কাছে চলে আসেন। তুমি যে জিনিস তোমার কাছে যাইতে ভয় করে। ভয় করে? আরে আপনি কিছু করতে পারেন না, সবাই আমি করবো, আসেন। আরে যুবক বয়সে না আমি এই মানুষ দেখে কখনো ভয় করিনি, হিংস্র বাঘের মতো গেছি। আর এখন? আরে কোনো ভয় নেই, আপনার কষ্ট দিব না, আসেন না। আচ্ছা জান, আমি তোমার সঙ্গে এমনি মজা করলাম, বুঝছো? অবশ্যই আমি আসবো, কিন্তু শোনো, রাত 11টার পরে তুমি জানালা খুলে রেখো। তারপরে ওখান থেকে তোমার সাথে কথা বলে তারপর দরজা খুলবা। ভিতরে ঢুকে তোমার সাথে অনেক মজা করব, অনেক আলাপ করব, অনেক গল্প করব, অনেক ভালোবাসবো, বুঝছো? আমি আসছি, কিন্তু সিরিয়াস বলছি। রেডি থেকো, হ্যাঁ? সত্যি? হুম। চলে আসেন। আমি তো বললাম রে বাবা, সত্যি আসবো, অপেক্ষা করো। কলিজার ভাই, যদি আপনার ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। ধন্যবাদ। বন্ধুরা, আমার নাম পারভিন। আমার হাজবেন্ড গাড়ি চালাতো। হঠাৎ একদিন সে গাড়ি অ্যাক্সিডেন্টে পরপারে চলে যায়। আর সে আমার কাছে রেখে গেল তার 2 বছরের একটা ছোট্ট কন্যা সন্তান। তো আমি আসলে এভাবে চলতে থাকলাম। কি আর করার, বাচ্চা সহকারে আমাকে জীবনে কেউ জীবন সঙ্গিনী করতেই চায় না, কোনো বিয়ের প্রস্তাবও আসে না। আমি আমার বাবার বাড়িতেই থাকতে থাকলাম। আসলে কোনো নারী বিধবা হলে যা হয় আর কি, ঠিক যেমনটা হয়েছিল আমার মায়ের বেলায়। আমারও যখন 2 বছর বয়স, তখন আমারও বাবা মারা যায়। কিন্তু আমার মা আমাকে সঙ্গে নিয়ে, মানে আমার এই বাবার সঙ্গে বিয়ে করে। এটা আমার সৎ বাবা। তারপরে আমার মা দুনিয়া থেকে চলে যায়। যাওয়ার পরে আমি এই সৎ বাবার ঘরেই মানুষ হই। সে আমাকে লালন পালন করে বিয়ে শাদী দিয়েছিল। তারপরে ওই তো আমার স্বামী চলে গেল, শুনলেনই তো।
এখন এই বাবা আমাকে বলে যে তোমার আর কোথাও বিয়ে শাদী করতে হবে না, আমিও তো বাড়িতে রান্না বান্না করে দেওয়ার মতো কেউ নাই, তোমার ওই পাশের বাড়ির চাষি ওরা সব রান্না বান্না করে দেয়, জীবনে তো আর বিয়ে শাদী করলাম না, বিগত জীবনে 2টা করলাম, আর দরকার কি, তুমি যখন চলেই আসছো তো তুমিই থাকো। আমি বললাম যে ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো বিয়ে শাদী করা লাগবে না, তো বাবা হলো তো সৎ বাবা হলো তো বাবা, তাই না, আমি তো তাকে বাবার মতোই শ্রদ্ধা করি। দুরা এখন দেখি বাবাই আমার উপরে সুযোগ নেই, বাবার আচরণটা কেমন যেন উল্টো পাল্টা, মানে আমাকে বলে তুমি যখন চলেই আসছো তো বিধবার জীবনে তো আর কিছু থাকে না, তোমার মাও দুনিয়া থেকে চলে গেছে, আবার আমারও আগের পক্ষের বউটাও চলে গেল, এখন তুমি আর আমিই তো বাঁচি সংসারে, তো এই বয়সে আর আমি চাচ্ছি না যে অন্য পরের মেয়েকে নিয়ে এসে আবার ঘরে বোঝা বানাই, তার চেয়ে সম্ভব যদি হয়, আচ্ছা শরিয়া বিধানে নাকি আছে যে সৎ মেয়ের সঙ্গে বাবা বিয়ে করতে পারে, তো এইরকম যদি কিছু একটা করা যায় তাহলে তুমি কি বলো? তখন আমি বললাম যে কি ব্যাপারে, আপনি আমার মানে সৎ বাবা হলো তো আমি বাবার মতো দেখি, আর এরকম কথাবার্তা আসলে না না, এরকম তুমি যদি করো তাহলে আমার জায়গাটা কোথায়? তখন বাবা বলে, আরে পাগলি মেয়ে, একটু ভেবে দেখো, এটাই সত্য, দেখো জীবনটা যে কদিন বেঁচে আছি আসলে তো একদিনের না, হাতে বেঁচে থাকলে তোমার আমার সঙ্গে এরকম হলে সমস্যাটা কোথায়? দেখো আমি একটা কথা বললাম, ভেবে দেখো। তো যাই হোক, কথাটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরে হঠাৎ করে সে একদিন রাত্রে আমাকে বলতেছে যে তুমি একটু এদিকে আসো তো। তো আমি তার কাছে গেলাম যে কে আছে বাবা? তো বলতেছে যে কি আমি সেদিন তোমাকে বললাম কথাটা, তো আমি দেখলাম যে হাজার হলো আমার সৎ বাবা, রক্তের কেউ না, তার আমি জন্মদাতা মেয়ে না, সে তো আমাকে কিছু একটা করে বসতে পারে, মানে এইরকম একটা ভয় কাজ করছিল আমার মনে। তারপরে আমি বললাম যে না বাবা, আসলে এটা সম্ভব না, তার চেয়ে যদি আমি তোমার সংসারে বোঝা হয়ে যায়, আমাকে ভালো একটা পাত্র দেখে না হয় বিয়ে শাদী দাও, যে ঘরে হয়তো কারো বউ মারা গেছে, কারো 2টা সন্তান আছে, সেই ঘরেই না হয় আমি যাব, কিন্তু তুমি কি করে ওই জায়গাতে আমার কাছে এরকম দাবি করো? তোমার সঙ্গে কি আমি এটা করলে সমাজের মানুষই বা কি বলবে? আর দেখতেই বা কেমন দেখায়, এরকম ঘটনা তো আনকমন কোথাও ঘটে না যেটা তুমি করতে চাইছো। তখন বাবা বলে যে ঠিক আছে, তা যদি সম্ভব না হয় তাহলে মাঝে মধ্যে তুমি দেখো এত যৌবনভর্তি একটা মেয়ে, সুরল স্বাস্থ্য তোমার, কত সুন্দর উঁচু লম্বা, দেখতে শুনতে টল ফিগার তোমার, তো তোমাকে দেখে তো আমার খুব লোভ জাগে, তে তুমি আমার কাছে আপত্তি করো না রে মা। তুমি, আমি যখন মাঝে মধ্যে একটু কষ্টে থাকি বোঝোই তো, আমারও তো এরকম একটু মাঝে মধ্যে মন চায়, তো তুমি যদি আপত্তি না করো তাহলে বিয়ে ছাড়াই হয়তো হতো। তখন আমি বললাম যে এইটা আসলে এক জিনিস, আর সমাজের মানুষকে বিয়ে শাদী করে পরিচয় দেওয়াটা একটা জিনিস, কারণ বাবা কখনো মেয়েকে বিয়ে করবে, হাজার হলো আমি সৎ মেয়ে তারপরে খেয়েছে, এটা মানুষ কখনো মেনে নেবে না। কিন্তু ঠিকার কথা শুনে বাবা বলে যে বিয়ে সাথে তুমি নাই করলে সবই ঠিক আছে, কিন্তু তুমিও যেভাবে অনাহারে আছো আমি তো একই রকম, তো এটা কি চাইলে হয় না মা? তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যাও ওই রুমে ঘুমো, আমাকে একটু ভাবতে দাও, মানে আমার মনটা বাবার কথা শুনে, সৎ বাবা হলেও তো তাকে আমি বাবার মতো মনে করি, মানে আমি ভীষণ একটা টেনশনে পড়ে গেলাম যে দুনিয়াতে কেউ কারণ না, সবাই আসলে সুযোগ নেয়, তাহলে আমি এই বিধবা নারী কোথায় যাব, মানে আমার দুনিয়াতে জায়গা কোথায়? তো খুব নিজের উপরে রাগ হচ্ছিল যে বিধাতা কেমন করে নিয়ম করলো, আমি এখন এই অবস্থায়, আমার তো ঘরে একটা ছোট্ট কন্যা সন্তান আছে, তার কি হবে, এই নানানটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। যাও, একদিন দুদিন এভাবে চলতে লাগলো। তারপরে দেখি মানে আমি যখন বাথরুমে যাই, গোসলখানায় বা গোসল করে চেঞ্জ করি পোশাক আশাক, তখন সে আড়াল থেকে কেন যেন আমাকে দেখার চেষ্টা করে, মানে আগে কখনো সে এরকম ছিল না। আমি বিধবা হওয়ার পরে তার সংসারে যখন থাকতে লাগলাম, তখন বাবার চরিত্রটা ঠিক উল্টে গেল, মানে আমার উপর কেন যেন আমার সৎ বাবাটা নজর দিল। তারপরে আমি আসলে দেখলাম যে না, এইভাবে দিন যায় না, সে আমার উপরে যখন এত করে নজর নিক্ষেপ করছে, তাহলে তো তার হাত থেকে আর আমার মনে হয় রক্ষা নেই, কি করা যায়?
আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি আমাকে একটু রক্ষা করো, মানে সব পুরুষ তো আর একরকম না, কিন্তু আমার এই সৎ বাবাটার চরিত্রটা যে এইরকম, এখন আমি এই সমাজে মানুষকেই বা এই কথা বলি কি করে? তাহলে তো আমারও মান ইজ্জত থাকবে না, আবার আমার সৎ বাবারও মান ইজ্জত যাবে। এই নানানটা ভাবতে ভাবতে তাকে হঠাৎ করে বললাম যে ঠিক আছে, তুমি আসলে যেটা বলছিলা সেটাই হবে। তখন আমার সৎ বাবা বলল, হ্যাঁ, তা না হলে আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে আমি আমার বাড়ি থেকে তোমাকে বের করে দেবো, তুমি কোথায় যাবা জানি না। মানে তোমার মতো এরকম একটা ইয়াং, মানে কুমারী বিধবা মেয়ে থাকতে আমি কেন আবার অন্য কোথাও বিয়ে শাদী করতে যাব? হ্যাঁ, এটা কি হয়? আর এটা পাড়ার মানুষকে বোঝাতে যাব কেন? তুমি বোঝো না এটা? এটা তো এখন তো তোমারও লাগবে, আমারও লাগবে। আমি কি একদম বুড়ো হয়ে গেছে নাকি? হুম। আরে বাবার কথা শুনে না আমি অবাক হয়ে যাই যে আমার এই সৎ বাবা বলে কি এরকম কথা বলে। যাই হোক, তারপরে একদিন দুপুরবেলা সে বাজার থেকে আসলো, এসে মানে আমার মেয়েটা ছোট্ট বাবুটা কোথায় যেন খেলতেছে বাইরে, তা আমাকে বলতেছে যে এই কি যেন একটা কিনে নিয়ে এসে আমাকে দিয়ে বলতেছে আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি একটু কেটে কুটে আমাকে দাও, তুমিও খাও। পরে দেখলাম যে কিছু ফল ফলা দিই, তো যাই হোক কেটে আমার সৎ বাবাকে খাওয়ালাম, আমিও খেলাম। তারপরে আমাকে বলতেছে যে একটু এদিকে আসো। আমি ওই রুমে গেছি দুপুরবেলা, বাবার রুমে, বাবা যে রুমে ঘুমায়, যাই তার মাথার পাশে বসলাম। কি হয়েছে বাবা? তো বলতেছে যে কি হয়েছে তুমি বোঝো না? আহ তাই কয়ে সে মানে আমার বিছনা থেকে সে তার বিছনা থেকে উঠে যায়, দরজাটা দিনের বেলা, দুপুর বেলা ঠিক তখন বেলা 2টা বাজে, দরজাটা লাগিয়ে দিয়ে বলতেছে যে একটা কথাও হবে না, তোমার মেয়েটা কোথায়? তখন আমি বললাম যে আমার ছোট্ট মেয়েটা বাইরে খেলা করতেছে অন্যদের সাথে। কেন? আরে দিন দুপুর বেলা এসব কি? সে কি কার কথা শুনে রে বাবা? মানে দরজাটা লাগিয়ে দিয়ে মানে আমার মুখটা চেপে ধরলো, ধরে বলতেছে একটা কথাও বলবো না, চটপট শুয়ে পড়ো বিছানাতে। তাই করে আমাকে এরকম ধাক্কে দিয়ে আমার বিছানাতে আমাকে শুয়ে দিল। দিয়ে সে মানে আমি সাওয়াল কামিজ পরা অবস্থায় ছিলাম, সে ফিতে টান দিয়ে খুলে মানে কি যে একটা আবল তাবল উত্তম মাধ্যম শুরু করলো। তা আমি বললাম যে বাবা এটা আসলে ঠিক হচ্ছে না, এটা আসলে মোটেও ঠিক হচ্ছে না। আর আমি কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি এসব কি করছো কি করছো? এইসব বলতে বলতেই আমার বাবা আমাকে বলে যে মানে একদম কোনো কথা বলবা না তো, আমার মান ইজ্জতটা তুমি খায়ো না, এটা অন্য মানুষ জানলে কি ভাববে? দেখো তোমারও যেটা আসলে এই মুহূর্তে প্রয়োজন ছিল আমারও প্রয়োজন ছিল, তো আমি এটা তোমাকে করছি, তাই কি হয়েছে? তুমি কোনো কথা বলো না তো। এই কথা বলতে বলতে সে আমাকে যাই হোক একবার মানে ভালো মতো করে মানে করে দিল। তো যাই হোক আমারও অনেকদিন এটা আসলে ছিল না, আমি আস্তে আস্তে নিশ্চিত হয়ে গেলাম, মানে আমারও ভালো লাগলো। তো তারও হলো, তো এখন থেকে সে আমাকে বলে যে মারে তুমি এটা কাউকে বলো না বা বোঝাও না, তুমি যদি শুধু এই সুযোগটা দাও আজকের মতো, তাহলে সারাটা জীবন তুমি আমার সংসারে থাকবে। আমার কি অর্থ সম্পত্তি কম? আর এই সমস্ত কিছু তুমি মানে দখল করে নাও। আমার তো আর কোনো ছেলে সন্তানও নেই, মেয়ে সন্তানও নাই। তো তুমি আমাকে দখল মানে আমার সবকিছু মালিক হয়ে যাও। আর আমার সঙ্গে আসলে যেটা আমি আজকে করলাম এটা দীর্ঘদিন ধরে তুমি করবা, তাহলে আর আমার কোনো আপত্তি নেই, আমি কখনোই বিষাদি করব না। তো ঠিক আর কথা শুনে রে ভাই আমি মানে বন্ধুরা এই 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 এইরকম সৎ বাবা এই বিধবা মেয়ের মানে এইরকম সরলতার সুযোগ নেবে কে জানতো? আগেই যদি জানতাম তাহলে আমার হাজবেন্ড মারা গেলেও তার সংসার দূরেই থাকতাম। কিন্তু একটু জীবনটা বাঁচার আশায় বাবার সংসারে আসলাম। আমার সৎ বাবা আমাকে মানে তার আচরণটা বুঝিয়ে দিল যে আসলে স্বার্থের বেলায় জীবনটা এরকম, যে কিচ্ছু করার ছিল না বন্ধুরা। তারপর থেকে জীবনের সারাটা জীবন সে আমাকে এইভাবে, আমি একটা কুমারী মেয়ে, বিধবা মেয়ে, আর আমাকে সে আমার লোকটা সামলাইতে পারো না আমাকে দেখে, সে নিজেই এটা দিনের পর দিন ভোগ করতে লাগলো। তো বন্ধুরা, আপনাদের জীবনে কারোর সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে বা দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আরো সুন্দর গল্প নিয়ে আসছি বন্ধুরা, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
হ্যালো। হ্যাঁ, রুমা বলছো না? হ্যাঁ বস, আমি তো রুমা। কি হয়েছে? আজকেও আসা লাগবে নাকি? কেন, ভয় পেয়ে গেলে নাকি? ওইভাবে এ করলে মানুষ যায়? আপনিই বলেন বস। আপনার মধ্যে দয়া মায়া বলতে কিচ্ছু নাই। আপনি যেভাবে এটা করলেন ওইভাবে মানুষ ঠিক থাকে? আপনি কোন? আমি তো পুরো অসুস্থ হয়ে গেছি, ডাক্তার দেখাতে হবে আমার। আজকে ডাকলেও আমার যাওয়া সম্ভব না বস, প্লিজ। ও, এই তোমার বাহাদুরি। হ্যাঁ, একদিন এসেই ঘাবড়ে গেছো না? তো ঘাবড়ে যায় না তো কি হয় বস? আপনিই বলেন। আপনার অত বড় ইয়ে, এটা পারা লাগে না? আমার সম্ভবই না। আর নিজে যে করি এ করলো, ওইভাবে এই করলে মানুষ ইয়ে হয়, কাছে যায়? আপনিই কোন? আমার গায়ে জ্বর এসে গেছে বস। বিশ্বাস করেন, আমার মানে 2-4 দিন রেস্ট নিতে হবে। মানে অত সময় ধরে অত ইয়ে করলে পারে ভালো লাগে। তারপরে আমার যদিও ভালো লাগেছিল, আর আপনি খুশি করতে যাই আমি আরো বেশি অসুস্থ হয়ে গেছি জানেন। তাহলে কি আগামীকাল অফিসে আসবা না তুমি? বস, কাল মনে হয় যাওয়া নাও হতে পারে। আপনি একটু অফিস ম্যানেজ করেন। আমি তো আর বলে কয়ে আসিনি। আসলে আপনার সঙ্গে একটু সময় দিতে যেই তো আমার এই অবস্থাটা হলো। আমি কি জানি যে আপনি এত ইয়ে পারেন? আচ্ছা, হয়েছে হয়েছে। জবর একখান কথা পাইছে ঘুরে ফিরে। আরে মেয়ে মানুষ হলে কত রকম প্রবলেম ফেস করে চলতে হয়। আর এ তো সামান্য কিছু। কি হয়েছে এমন? আরে দু একটা দিন আসো, ঠিক হয়ে যাবে। একটা অ্যাডজাস্ট হওয়ার ব্যাপার আছে না? হ্যাঁ, আমি অ্যাডজাস্ট করতে করতে আমার এদিক 12টা বাজে যাক না। জবর একখান বুদ্ধি করছে। হ্যাঁ, আমি আর সহজে ধরা দিচ্ছি না বস আপনার কাছে। আপনি আমাকে প্রমোশন করেন আর নাই করেন, আমি যে হালে আছি এই হালেই থাকি। আপনি প্রমোশনের কথা বলে, হ্যাঁ, কি একখান আমার ভালোই লাগে না। কি শুরু করছেন? আচ্ছা, এক কাজ করে না হয়, মেয়ে না পারে বলে আপনার সঙ্গে পাঠাই দিই। আরে মেরিনা কি আর তোমার মতো পারবে? মানে অত জোয়ান মধ্যে হলেই হয় নাকি? সবার সবকিছু একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে না? আরে তুমি আমার জন্য পারফেক্ট ছিলে, বুঝতে পারছো? অফিসে যেভাবে তুমি ঠিকঠাক মতো সবকিছু মেনটেন করো, সবাই সবাই কি তোমার মতো পারে তুমি বলো? তেমনি এই যে প্রাইভেটে আমার সঙ্গে একটু সময় দিছো না, এটা তোমার সঙ্গেই আমার যায়, মেইনার সঙ্গে কি আমার যায় বলো? যাকে তাকে তুমি আমার সঙ্গে পাঠাইতে চাও। বস, তাহলে আমি কি করব? আপনিই বলে দেন। আমি তো 2-1 দিনের মধ্যে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না। আমার একটু রেস্টের দরকার। আপনি একদিনেই যা বিয়ে করছেন, হ্যাঁ, এ কাজ সে কাজ অফিসের কাজ নানান কথা বলে যেভাবে এটা করলেন, প্রমোশন দেবেন বলে। আমি কি করে করব? আবার কয়েকটা দিন যাক, তারপরে নয় সময় দিব। তাছাড়া আজ আমি পারছি না বস। একটু আমার দিকেও খেয়াল করতে হবে আপনার। তাহলে তুমি কবে পারছো সেটা বলো। শুক্রবারে আপনি আমার সঙ্গে বিকেল বেলা দেখা করতে পারবেন? আরে হ্যাঁ, অবশ্যই দেখা করবো শুক্রবারে। অবশ্যই আমি ফ্রি তো আছি। কেন, কোন জায়গায় দেখা করবো তাই বলো? তোমার কি কোথাও প্রাইভেট জায়গা আছে? কেন বস? সেদিন যে জায়গা গেছিলাম ওখানেই। আরে ওইখানে গেলে যে আবার ফিরতে একটু দেরি হবে, এই জন্য বলছি। কাছে করলে কোথাও জায়গা নেই? বস, কাছে কোলের মধ্যে মেরিনাদের বাসায় গেলেই হয়। মেরিনা ওই রুমে একাই থাকে, আর ওই ফ্ল্যাটে কোনো লোক নেই ওর ওই পাশে। যাবেন ওখানে? আরে পাগলি মেয়ে, ওখানে গেলে তো মেরিনা সব বুঝেই গেল। তখন মেরিনাকেও তো আবার ভাগ দিতে হবে, বুঝছো না? মেরিনাকে ভাগ দিলে তো আমার একটু ভালো হয়, আমি বেঁচে যাই। আচ্ছা, আমি এইটা বুঝি না, তুমি আমার মতো মানুষকে কাছে পেয়েও দূরে ঠেলে দাও কেন? অন্যের কাছে দাও কেন? এইটা কি অভ্যাস? আমি কি তোমার প্রতি খুবই বেশি হয়ে গেছি নাকি? বেশি না আবার কি বস? হ্যাঁ, আপনি যেভাবে ইয়ে করেন, ও একটা সাধারণ মানুষের কাজ না, বুঝলেন বস? আমারই যা হয়। যাই হোক, তবুও শত কষ্ট সহ্য করে হলেও আমিই থাকবো, কাউকে এর মধ্যে নিয়ে আসবো না। তো ঠিক আছে বস, মেয়ে নাদের বাসায় হবে। আর মেয়ে না কিছু বুঝলেও ওটা সমস্যা না, আমি ওটা ম্যানেজ করে নেব। আপনি নিশ্চিত শুক্রবারে মেয়ে নাদের বাসায় আসেন। আমি আপনি আমার সঙ্গে একটা জায়গায় দেখা করেন, ওখান থেকে এক জায়গায় হয়ে তারপরে আসবো। একটু মিষ্টি কিনে নিয়ে আসতে হবে বস ওদের বাসায়, তাই, তাছাড়া কিছু না। আচ্ছা, তা না হয় নেওয়া যাবে। তো তোমার অসুস্থ কি হলো? তুমি কি সব ঠিক হয়েছে তো? মানে সেদিনকার মতো আবার এভাবে পারবা তো? না শুধু শুধু বেড়াইতে যাচ্ছ? আমাকে দেখো, দিন কামাই করায় না। হ্যাঁ বস, আপনার কি জিনিস? হ্যাঁ, আপনাকে যে চেনবে একবার সে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আপনি ছেড়ে দেওয়া লোক না। আমি রেডি আছি, সমস্যা নেই। সেদিনকার চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। আপনি ঠিক করে আসেন।
এবার দেখা যাবে কে হারে কে জেতে। তবে বস, একটা কথা বলি, ওই আমার প্রমোশনের ব্যাপারটা কি করলেন? আপনার সব কথাই তো আমি শুনতেছি, কিন্তু আমার প্রমোশনটা তো লাগবেই। আপনি বলছিলেন, আমাকে আশ্বস্ত করেছিলেন যে আপনার কথা শুনলে নাকি আপনি আমাকে খুব দ্রুত প্রমোশন করে দিবেন। দেখেন, আমার সংসারের যদিও অভাব অনটন, আপনার কাছে আমি হাত পেতে টাকা পয়সা চাচ্ছি না, কিন্তু স্যার আপনার যেহেতু একটু সুযোগ আছে বা আপনার ওখানে ক্ষমতায় আছেন, আপনি চাইলেই আমার প্রমোশনটা করাই দিতে পারেন খুব দ্রুত। আর তাহলে আমি স্বাবলম্বী হয়ে উঠি। একটু আমার দিকে খেয়াল করেন বস, আমি এত কষ্ট করি আপনার কথা রাখতেছি, আপনি শুধু আমার এই কাজটুকু করেন, নাকি আমাকে ওই প্রমোশনের লোভ দেখে দেখে দিনের পর দিন এইভাবেই চলবে বলেন? আমার কিন্তু এইবারই শেষ, বা আপনি প্রমোশন না করলে কিন্তু আমি আর পরের বারে আপনার সঙ্গে আর কথাই বলবো না, আপনার ডাকলেও আসবো না, বুঝলেন বস? এটা যেন মনে থাকে। আচ্ছা, তা না হয় করা যাবে, তোমাকে এই আগামী মাসে প্রমোশন করিয়ে দেব, সেটা বড় কথা না। আমি তো আছি, তুমি এত টেনশন করো কেন? শোনো, তোমার যদি উপস্থিত, তুমি তোমার মায়ের অসুস্থের কথা বলছিলে, যদি কিছু লাগে টাকা পয়সা, সেটা নয় আমি তোমাকে হেল্প করব। হ্যাঁ, আপনি তো হেল্প করবেন, তারপরে আবার আপনাকে এই টাকা আমার ফেরত দিতে হবে না? হ্যাঁ, দেবে। যখন তোমার প্রমোশন হবে, তোমার স্যালারি বাড়বে, তখন তুমি দিও। এই সুযোগটা তোমাকে আমি দিতেই পারি। যখন তুমি আমার এত বড় উপকার করছো দিনের পর দিন, তোমাকে তো আমার দেখতেই হবে সার্বিক বিষয়টা, তাই না? তাহলে বস, আপনি লাগবে কত? আরে, আমার যখন প্রমোশন হবে তখন যদি আপনি নেন, তাহলে তো আর আমার কোনো প্রেশার নেই, চাপ নেই। আর শোনেন বস, আপনি এদিকে নিশ্চিত থাকেন, আপনার লাগবে কত আপনি যখন যেভাবে আমাকে ডাকবেন চাইবেন, আমি আরো বেশি বেশি করে আপনাকে সময় দিব, বুঝলেন বস? তবে একটা কথা বস, আমি আসলে কারোর কাছে ঋণ থাকা অভ্যাসটা নেই, আমি ঋণ থাকতে চাই না, দেনা থাকতে চাই না। তাই আপনাকে আমি এইটুকু বলতেছি অনুরোধ করে, যে আপনি আমাকে দ্রুত প্রমোশনটা করাই দেন। আপনার টাকা আমি কি করব? আমার টাকায় যেন আমি চলতে পারি, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আর স্যার, প্রমোশন করার পরে এটাও না যে আপনাকে আজকে আমি সময় দিচ্ছি, হয়তো প্রমোশন করার পরে আপনার কথা আমি ভুলে যাবো, তাও না। আপনি যতদিন পারবেন যখন ডাকবেন, এইভাবেই আমি সময় দিয়ে যাব। যেহেতু একবার হয়ে গেছে, তখন আর না করে কি বলবো, আপনিই বলেন। দেখো, আমি তোমার উপরে নির্ভর করে দেশের বাড়িতে কিন্তু যাই না। দেশের বাড়িতে আমার বউ ছেলে মেয়ে সবাই আছে, তাদের সময় দিতে পারতেছি না। আমি এদিকে অফিস নিয়ে ব্যস্ত থাকি, আর যেহেতু তুমি আমাকে সময় দিচ্ছ, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি একটু ভালো আছি, সুস্থ আছি, বুঝছো? আচ্ছা বস, আর একটা কথা, মানে আপনি যেভাবে থাকছেন বা আমাকে এভাবে চলছেন আমার সঙ্গে, কিন্তু যদি বাবু টাবু মানে এরকম কোনো সম্ভাবনা, এরকম কোনো পরিস্থিতিতে যদি পড়ে যায়, তাহলে কি হবে? একটাবার ভেবে দেখেছেন? আচ্ছা শোনো, নেক্সটে মানে গত দিনের মতো আর ভুল করব না। এখন থেকে নিয়মিত প্রোটেকশনের উপরে চলবো, তাহলে আর কোনো ভয়ই থাকবে না, বুঝতে পারছো? কিন্তু বস, আমার যে ওটা দিয়ে ভাল লাগে না ঘোড়ার ডিম, এই জন্যই তো। ওরে পাগলি, তবু যে এইভাবেই থাকতে হবে দুজনকে, তাছাড়া যে বিপদ যাবে না, সম্ভাবনা থেকে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে বস, তাই হবে, আপনি যেটা বলছেন। তাহলে নিরাপদ জীবনটা, তাই না বস? তো ঠিক আছে বস, কথা তাহলে শেষ। ওইদিকে আম্মুর একটু সেবা যত্ন করতে হবে, আম্মু অসুস্থ। তা রাখতেছি এখন নাকি? আচ্ছা, তাহলে কথা ওইটাই। তা রাখো, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, অফিসের বসের সঙ্গে আমার যা যা হয়েছিল প্রমোশন পেতে, যে সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করতে পেরে নিজেকে খুবই হালকা মনে হচ্ছে। তো যদি এই ঘটনাটি তোমাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে আমি মনে করব যে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও, শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকালকে আর সুন্দর ঘটনা গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই অপেক্ষায় থাকো, নিজের যত্ন নিও, ভালো থাকো। আল্লাহ হাফেজ।